এই সংজ্ঞাটা আমি এর আগে জানতাম না, এই বইটা পড়ার আগে এত সিম্পলি একটা সংজ্ঞা দিয়েছে। তাহলে ইনি বলছে an investment operation is one which upon thorough analysis promises safety of principal and adequate return। তার মানে ইনভেস্টমেন্ট অপারেশনের ভিতরে তিনটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে এই ইনভেস্টমেন্টটা অবশ্যই থরো অ্যানালাইসিস করে করতে হবে, উইদাউট অ্যানালাইসিস আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না। ঠিক আছে, কারো কথা শুনে অথবা কোনো জাস্ট আপনি কোনো কোনো নিজস্ব কোনো অ্যানালাইসিস না করে আপনি কোনো ইনভেস্টমেন্ট করতে পারবেন না। করলে আপনি যদি সেটা থেকে লস হন, সেটার জন্য কাউকে আপনি দোষ দিতে পারবেন না। তাহলে থরো অ্যানালাইসিস করবেন। তার অ্যানালাইসিসটা কি করবেন? এক নম্বর হচ্ছে আপনি যে ইনভেস্টমেন্টটা করবেন, যে প্রিন্সিপালটা ইনভেস্টমেন্ট করবেন, মূল যে টাকাটা, সেটা সেফটি আছে কিনা, আপনার টাকাটাকে সেফ কিনা, সেফটি থাকবে কিনা, নাকি টাকাটা চলে যাবে। দুই নম্বর হচ্ছে এখান থেকে আপনি অ্যাডেকুয়েট রিটার্ন পাবেন কিনা, মানে রিটার্নটা অ্যাডেকুয়েট হবে কিনা। আমরা অনেক সময় অনেক ইনভেস্টমেন্ট করি যেটা আসলে অ্যাডেকুয়েট রিটার্ন আসে না। তো এই তিনটা জিনিস যদি আপনি মনে হয়, এক নম্বর হচ্ছে আমি থরো অ্যানালাইসিস করছি কিনা, মানে ডাজ মাই ইনভেস্টমেন্ট ফলো বিং মেড ফলোড বাই এ থরো অ্যানালাইসিস। দুই নম্বর হচ্ছে আমার ইনভেস্টমেন্ট যেটা করতেছি সেখান থেকে যে প্রিন্সিপালটা আমি ইনভেস্টমেন্ট করতেছি সেটা সেফ কিনা। দুই নম্বর হচ্ছে আমার অ্যাডেকুয়েট রিটার্ন আসতেছে কিনা। ঠিক আছে, তো তিনটা জিনিস কিন্তু এখানে থাকতে হবে। একটা থাকলে দুইটা না থাকলে, অথবা দুইটা থাকলে একটা থাকলে হবে না। যেমন হচ্ছে সে ফর এক্সাম্পল আপনাকে যেমন একটা এনবিএফআই বললো আপনাকে অনেক ভালো রিটার্নে একটা ইয়ে করলে, ডিপোজিট অফার করলো, তাহলে এখানে কি হচ্ছে অ্যাডেকুয়েট রিটার্ন আছে। তাহলে থরো অ্যানালাইসিস হচ্ছে আপনি অ্যানালাইসিস যদি করেন তাহলে আপনি কি অ্যানালাইসিস করবেন, এই কোম্পানির রিস্ক কতটুকু, স্টেবিলিটি কতটুকু, এই কোম্পানির এই ধরনের কোম্পানিগুলোর আসলে ব্যাংকরাপসির সম্ভাবনা কতটুকু, এই কোম্পানির ম্যানেজমেন্টে কারা আছে, এরা কি করে, এত টাকা আমাকে কোথা থেকে দিবে, তাহলে থরো অ্যানালাইসিস করবেন কিনা। ধরুন থরো অ্যানালাইসিস আপনি করলেন আপনার অনুযায়ী, ঠিক আছে, বাট এখন আপনার সেফটি অফ প্রিন্সিপালটা আছে কিনা। যেমনটা হচ্ছে যারা যে পিপলস লিজিং এ যারা এফডিআর করছে তাদের তো এখন এফডিআরটা পাচ্ছে না। ঠিক আছে, সো এই তিনটে জিনিস যদি থাকে তাহলে এটা ইনভেস্টমেন্ট। আর এই তিনটে জিনিস যদি একটাও যদি মিসিং থাকে অথবা কোনোটা যদি না থাকে, ঠিক আছে, বিশেষ করে থরো অ্যানালাইসিস যদি না থাকে এবং সেফটি অফ প্রিন্সিপাল যদি না থাকে, এটাকে বলে স্পেকুলেশন। বুঝছেন? তাহলে হচ্ছে অপারেশনস নট মিটিং ট্রু রিকোয়ারমেন্ট আর স্পেকুলেশন। তাহলে এই যে তিনটা তিনটা রিকোয়ারমেন্টের ভিতরে যদি কোনোটা মিসিং থাকে তাহলে এটাকে বলে স্পেকুলেশন বলে। তাহলে স্পেকুলেশন সিম্পলি হচ্ছে কি, স্পেকুলেশনের সিম্পল হচ্ছে আমি একটা জিনিস কিনবো একটা মার্কেট থেকে, অথবা আজকে একটা জিনিস কিনবো কালকে এটা বিক্রি করে দিব প্রফিটে, এটা হচ্ছে স্পেকুলেশন। ঠিক আছে, সো এখন এই স্পেকুলেশনটা তো রিয়েল ট্রেডিং এর স্পেকুলেশন আছে, যেমন যার কমোডিটি নিয়ে যারা ব্যবসা করতেছে, যেমন একটা পেঁয়াজ কিনতেছে আবার বিক্রি করতেছে, মানে কমোডিটিটা কি যে স্পেকুলেশন করে কিন্তু বিজনেসটা করতেছে। কিন্তু শেয়ার ইনভেস্টমেন্টে, বিশেষ করে কমন স্টক ইনভেস্টমেন্টে স্পেকুলেশনটা হচ্ছে কেমন, এবং এই স্পেকুলেশনটা ইনভেস্টমেন্টের সাথে ডিফার কিভাবে করে, এটা অনেক ইম্পর্টেন্ট। মানে এটা জানার পরে এই বই 75% লার্নিং শেষ। আমি যদি খালি জানতে পারি যে কোনটা আমি স্পেকুলেশন করতেছি আর আমি কোনটা ইনভেস্টমেন্ট করতেছি, অথবা আমি যেটা করতেছি সেটা আসলে ইনভেস্টমেন্ট কিনা। এখানে একটা সুন্দর কথা আছে যে ইনভেস্টর ইজ দ্য ইজি ল্যাঙ্গুয়েজ ফর মিডিয়া। বা আপনার পত্র পত্রিকায় যত নিউজ করবে, যত খবর মানে টেলিভিশনে যত নিউজ করবে, তারা সবসময় বিনিয়োগকারী শব্দটা ব্যবহার করে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী। তাহলে তারা কখনোই স্পেকুলেটর শব্দটা ব্যবহার করে না, ঠিক না, গ্যাম্বলার, ঠিক আছে, এই শব্দটা তারা ব্যবহার করে না, তারা অলওয়েজ ইনভেস্টর শব্দটা ব্যবহার করে। আসলে কি মার্কেটের সব পার্টিসিপেন্ট কি ইনভেস্টর? বেঞ্জামিন গ্রাহামের হচ্ছে নো, মার্কেটে যত পার্টিসিপেন্ট আছে সবাই ইনভেস্টর না। এখানে একটা ক্লাস অফ পিপল হচ্ছে ইনভেস্টর আর একটা ক্লাস অফ পিপল হচ্ছে স্পেকুলেটর। কিন্তু মিডিয়া অথবা আমরা যখন কথা বলি, আমরা যখন বলি বিনিয়োগকারীদের অধিকার নিয়ে কথা বলি, বিনিয়োগকারীদের জন্য দাবি দাও, এভরিথিং আমরা কিন্তু দুটা শ্রেণীকে কিন্তু ইয়ে করে ফেলি, মানে এক করে ফেলি যে বিনিয়োগকারী। আসলে কিন্তু দুটা শ্রেণী কিন্তু বিনিয়োগকারী না, দুটা কিন্তু আলাদা। ঠিক আছে, সো এখন দেখেন ডেঞ্জারাস লেভেলিং, এটা বেঞ্জামিন গ্রাহাম বলছে এটা ডেঞ্জারাস লেভেলিং। বলছে এভরিওয়ান হু বাইজ or sells a security becomes an investor regardless of what he buys and what purpose and what price and whether for cash or margin। তাহলে সে আসলে কেন কিনতেছে এবং কোন প্রাইসে কিনতেছে এবং সে কি কিনতেছে, ঠিক আছে, তারপর হচ্ছে এবং ক্যাশ না মার্জিন কিনতেছে, এগুলো কিন্তু কেউ চিন্তা করে না। এখন কেউ যদি আজকে ইউনাইটেড এয়ারের শেয়ার কিনে যদি বলে আমি বিনিয়োগকারী,
অথবা কেউ যদি এমন একটা কোম্পানি শেয়ার কিনে যে কোম্পানির কোনো অপারেশনসে নাই, তার কোনো ফ্যাক্টরি নাই, তারপরে যদি সে শেয়ার কিনে যদি সে বলে যদি বিনিয়োগকারী বলে, তাহলে তো সেটা আসলে বিনিয়োগকারীটাকে ওই যে শব্দটাকে অথবা এই ক্লাসটাকে আপনাকে মিস রিপ্রেজেন্ট করতেছে। সো এটা হচ্ছে মানে অল পার্টিসিপেন্টস অফ দ্য মার্কেট আর নট দ্য ইনভেস্টর্স, সাম অফ দেম আর ইনভেস্টর্স অ্যান্ড মোস্ট অফ দেম আর নট ইনভেস্টর, দে আর স্পেকুলেটর্স। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে স্পেকুলেটর্স আসলে কি করে? এখন দেখেন আমাদের ভিতরে একটা জিনিস হচ্ছে, আমাদের প্রত্যেকের ভিতরে কিন্তু স্পেকুলেশনটা আছে। আমরা স্টক মার্কেটে যাওয়ার সময় কি চিন্তা করে যাই? আচ্ছা, কোন শেয়ারটা কিন্তু দাম কম আছে আর বাড়লে বিক্রি করে দিব, ঠিক না? যে এটা দাম কম আছে, এটা বাড়লে বিক্রি করে, এটাকে বলে টাইমিং বলে, যে আমি আজকে কিনবো, 2 দিন পর, 3 দিন পর, অথবা 1 মাস পর, 2 মাস পর যদি এটা তার প্রাইসটা বাড়ে আমি বিক্রি করে দিব। এটাকে বলে টাইমিং অথবা টাইমিং ফর্মুলা বলে। এই টাইমিং ফর্মুলাটা হচ্ছে স্পেকুলেটরের 1 নাম্বার আপনার মেকানিজম, টেকনিক, পারপাস, এভরিথিং হচ্ছে স্পেকুলেটর, হচ্ছে এই টাইমিংটা। যে স্পেকুলেটর সবসময় চিন্তা করে যে আমি যদি যে কোনো একটা স্টক, যে আজকে এটা কত প্রাইস, তাহলে সে অলওয়েজ চিন্তা করে যে সামওয়ান উইল পে হাই প্রাইস ফর ইট। এটা কেউ না, মানে মার্কেট অ্যাজ এ হোল উইল পে হাই প্রাইস ফর ইট ফ্রম টুমোরো অথবা ডে আফটার টুমোরো। সো আমি আজকে যদি এটা যে প্রাইসটাতে কিনবো, তার চাইতে বেশি দামে আমি বিক্রি করতে পারবো। কেন? কেন কেউ না কেউ এটা বেশি দামে ক্রয় করবে। তাহলে এই যে টাইমিংটা যে কাজটা করতেছে, এই দিস ইজ কল স্পেকুলেশন। ঠিক আছে? সো তাহলে দেখেন বেঞ্জামিন গ্রাহামের একটা হচ্ছে হাউ টু ডিল উইথ ইউর স্পেকুলেটিভ সাইকোলজি। এখন এই যে স্পেকুলেশন, এটা কিন্তু আমাদের ভিতরে ইনহেরেন্ট, এটা আমাদের সবার ভিতরে আছে। এখন এটা কিভাবে ডিল করতে হবে? প্রথম কথা হচ্ছে আপনাকে এই যে ইউ মাস্ট রিকগনাইজ দ্য এক্সিস্টেন্স অফ স্পেকুলেটিভ ফ্যাক্টর ইন ইউর কমন স্টক হোল্ডিং। তাহলে আমার যে কমন স্টক হোল্ডিং সেখানে স্পেকুলেশন একটা অংশ থাকবে, এবং আমরা কেনার সময় কিন্তু সবসময় এটা চিন্তা করবো যে এটা এখন দাম কম আছে, কিনবো, বেশি দাম হলে বিক্রি করে দিব। এখন বাট এখানে কত হচ্ছে, এখানে একটা লিমিট রাখতে হবে। ইউ হ্যাভ টু কিপ ইট উইদিন মাইনর লিমিটস এন্ড বি প্রিপেয়ার্ড টু ফাইন্যান্সিয়ালি এন্ড সাইকোলজিক্যালি অ্যাডভার্সাইজাল। প্রথম কথা হচ্ছে, আমি যখন স্পেকুলেশন করব তখন আমাকে দেখতে হবে যে আসলে কি আমার পুরো টাকাটা দিয়ে আমি স্পেকুলেশন করবো কিনা। যে আমার 100 টাকা বিনিয়োগ করার মতো আছে ইনভেস্টেবল ফান্ড, তাহলে আমি কি 100 টাকা কি স্পেকুলেশন করব, নাকি আমি এখান থেকে সামান্য একটা অংশে স্পেকুলেশন করব? আর যদি আমি কখনো স্পেকুলেশন করি, যে আমি যদি স্পেকুলেশনের জন্য করি, তাহলে আমাকে সবসময় প্রিপেয়ার থাকতে হবে যে আমি ফাইন্যান্সিয়াল এবং সাইকোলজিক্যালি অ্যাডভার্স হব। ঠিক আছে? যেমন আপনাদেরকে আমি এক্সাম্পল দিতে পারি। সে ফর এক্সাম্পল ধরেন একমি, সরি, একটা স্টক আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস, এই ধরনের মনে হয়। তো অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস এই স্টকটা একসময় 50 টাকা, 52 টাকা ছিল। তো এটা যখন 28 টাকা হলো, তখন আমরা কিনলাম, যে এটা যেহেতু 50 টাকা ছিল, তার মানে অর্ধেক প্রাইস চলে আসছে, তার মানে এটা প্রাইসটা বাড়বে, 28 টাকা দিয়ে আমরা কিনলাম। তা আমরা কেনার পর থেকে স্টকটা কমতে কমতে এটা 12 টাকা হয়ে গেল। তাহলে দেখেন, আমি যখন স্টকটা কিনছি, আমি কি এটা বিজনেস অ্যানালাইসিস করছি? আমি এটা কি কোম্পানির কি অবস্থা, এটার প্রোডাক্টের কি অবস্থা? অ্যাক্টিভ ফাইন মানে এটা হচ্ছে একটা এপিআই, ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট। এই প্রোডাক্টের বাংলাদেশের মার্কেটে কি অবস্থা? বাংলাদেশের কোম্পানিগুলো কিন্তু লোকাল একটা কোম্পানি থেকে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা কিনবে কিনা, নাকি ইম্পোর্ট নির্ভর, কিচ্ছু অ্যানালাইসিস না করে আমি শুধু একটা ইনফরমেশন দেখছি, যে আজ থেকে স্টকটা 52 টাকা ছিল, এখন এটা 28 টাকা, তার মানে প্রায় 50% প্রাইস কমে গেছে। আমি যদি কিনি এটা 40 টাকা দামে বিক্রি করতে পারবো। তাহলে আমি কি হলো, শুধু টাইম, প্রাইসিং আমার টাইম, সো দিস ইজ স্পেকুলেশন। এখন এই ধরনের কাজ যখন আমি করব, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, এটা একটা লিমিটের ভিতরে করতে হবে, এবং আমাকে সাইকোলজিকে প্রিপেয়ার থাকতে হবে আমি কিন্তু এটা লস খাবো, এবং আমরা সেটা খাইছি। 28 টাকার জিনিস আমাদেরকে 12 টাকা, 13 টাকা বিক্রি করে দিতে হয়েছে। সো এটা হচ্ছে স্পেকুলেশনের। স্পেকুলেশন যখন আমার করবে, 3টা জিনিস আমাকে মনে রাখতে হবে। এখন দেখেন, তার মানে এখন স্পেকুলেশন কি শুধুই খারাপ, মানে স্পেকুলেশন কোনো ইয়ে না? তখন বেঞ্জামিন গ্রাহাম বলছে না, স্পেকুলেশন সব খারাপ না। স্পেকুলেশন মার্কেটে থাকবে, মার্কেটের বিউটি, মার্কেটের ভিতরে যে ফান হয়, অনেক এক্সাইটমেন্ট থাকে স্টক মার্কেটে, ঠিক আছে? এটার একটা বড় কারণ হচ্ছে এখানে স্পেকুলেশন একটা সুযোগ আছে। তো সেটা, এবং তাহলে স্পেকুলেশনের, উনি যেটা বলছেন যে স্পেকুলেশন কম্পোনেন্ট ইজ নাও ইনহেরেন্ট ইন মোস্ট রিপ্রেজেন্টেটিভ কমন স্টক, বলছে সবচেয়ে ভালো একটা কোম্পানির স্টকের ভিতরে কিন্তু স্পেকুলেশন থাকে। আপনি যদি আজকে যদি যান, আমি আপনাদেরকে যদি একটা জিনিস দেখাই, আমরা যদি, আচ্ছা আমি এখান থেকে বেরোতে পারবো তো না, আমরা, আচ্ছা ওকে,
আহ, আমার কি স্ক্রিনটাই দেখা যাচ্ছে আমিনুল? ইয়েস, ইয়েস, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, সরি, আমি তো পেলাম আমার দিকে। আরে, কি অবস্থা? সরি। আমি যেটা বলতে চাচ্ছি যে আচ্ছা দেখেন, এই যে এটা হচ্ছে অ্যাপেলের শেয়ার। তাহলে দেখেন আজকে শেয়ারটা $4.51 বাড়ছে। ঠিক আছে, এইভাবে যদি আপনি দেখেন আমি যদি এক সপ্তাহে দেখি, গত 1 উইকে যদি দেখি, এটা কোথাও আছে, এটা চার্ট যদি যাই, তো দেখেন এখানে, এই যে দেখেন এই চার্টটাতে দেখেন, এটা কি আজকের নয়, দেখি তো, হ্যাঁ, ওকে। আমরা যদি এপ্রিল থেকে দেখি তাহলে দেখেন এপ্রিলের শেয়ারটার দাম ছিল কত, সরি সরি, আমরা নিয়ার অ্যাবাউট 91, ওপেন 91, হাই 91। আচ্ছা, তাহলে জুনের শেয়ারটার দাম ছিল, জুন 29 তারিখে দাম ছিল $88। পরবর্তীতে এইটা এসে আপনার অগাস্ট হয়েছে $110, $120। তাহলে দেখছেন, তাহলে এই যে এইটা কেন, এই যে আপেলের মতো একটা শেয়ার দেখছেন বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে। তাহলে অ্যাপেলের বিজনেস পলিসি, অ্যাপেলের প্রোডাক্ট ডিমান্ড অথবা সেলস রেভিনিউ, প্রফিট, এগুলোকে প্রত্যেকদিন কি এভাবে বাড়তেছে কমতেছে, অথবা এভাবে কি প্রজেকশন হইতেছে যে আজকে বাড়বে, আজকে, তাহলে তাহলে এই আপেলের শেয়ারের প্রাইসটা এভাবে করতেছে কেন? দিস ইজ কল, এটা স্পেকুলেশনের জন্য। তো এখানে বেঞ্জামিন গ্রান্ট বলছে পৃথিবীর সবচেয়ে ভালো ফান্ড মানে স্ট্রং শেয়ারও কিন্তু ডে টু ডে চেঞ্জটা হবে, এটা বলে মার্কেট ফ্লাকচুয়েশনটা হবে। ঠিক আছে, সো এটা আনকমন কিছু না, এটা নিয়ে মানে ইনভেস্টর এটাকে ইয়া করে নিবে না, একনলেজমেন্টে নিবে না। ঠিক আছে, সো এখন সে বলছে স্পেকুলেশনের ভালো সাইডটা কি, স্পেকুলেশনের ভালো সাইডটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে স্পেকুলেশন কোনো লিগ্যাল ইমোরাল কোনো জিনিস না, তো ভালো সাইড হচ্ছে স্পেকুলেশন থাকার কারণে আপনার নতুন নতুন স্টক মার্কেটে আসতে পারে, যেমন অ্যামাজন, ফেসবুক, এই কোম্পানিগুলো যখন প্রথম মার্কেটে আসে এদের কিন্তু আর্নিং কি হবে, এদের প্রফিট কি হবে, এদের বিজনেস কি হবে, এগুলো কিন্তু মানুষ শিওর ছিল না, কিন্তু তারপরেও কিন্তু মানুষের শেয়ারগুলো কিনছে, স্পেকুলেশনের কারণে কিনছে। তাই স্পেকুলেশন না থাকলে কিন্তু এই কোম্পানিগুলো শেয়ার কেউ কিনতো না, কারণ মানুষ জানতো না ফেসবুক যে অবস্থায় আসবে, অ্যামাজন যে অবস্থায় আসবে। সো স্পেকুলেশন নতুন বিজনেসের ক্ষেত্রে, আইপিওর ক্ষেত্রে, এটা এটা মার্কেটের জন্য একটা ইয়ে আছে, মানে এটা একটা সিগনিফিকেন্ট আছে। ঠিক আছে, সো আরেকটা জিনিস বলছে, স্পেকুলেশনে যে রিস্কটা আছে, ক্যাপিটাল মার্কেটে যে কোনো ইনভেস্টমেন্টে কিছু না কিছু রিস্ক আছে, শুধু রিস্কের কারণে স্পেকুলেশনটাকে আমি একদম বাদ দিয়ে দিব সেটাও না, স্পেকুলেশনকে আমি বাদ দিব অন্য কারণে, সেই কাজটা সেই জায়গায় আমরা আসতেছি। আচ্ছা, তাহলে আমরা বিনিয়োগকারীরা যে ভুলটা করি সেখানে সে বলছে 4টা জিনিস নর্মালি আমরা করি। একটা হচ্ছে স্পেকুলেটিং হোয়েন ইউ থিঙ্ক ইউ আর ইনভেস্টিং, মানে আমি মার্কেটে যাই ইনভেস্টমেন্ট করার জন্য, সে ফর এক্সাম্পল যে আমি জব করি, সেখান থেকে আমি কিছু টাকা সেভ করে আমি ইনভেস্টমেন্ট করব, অথবা আমার কিছু টাকা সেভিং আছে, আমি ব্যাংকে আপডেট করলে ইন্টারেস্ট কম পাবো, আমি সেভিংস ইনভেস্টমেন্ট করব মার্কেটে যাতে বেশি রিটার্ন পাই। ইনভেস্টিং এর জন্য যাই, কিন্তু আসলে কিন্তু আমি স্পেকুলেট করে ফেলি, আমি কিন্তু ইনভেস্টমেন্টটা করি না, আমি কাউকে জিজ্ঞেস করি আচ্ছা কোন শেয়ারটা কিনবো, এবং সবচেয়ে ওয়ার্স্ট কাজ হচ্ছে আমার ব্রোকারকে আমি জিজ্ঞেস করি, মানে পৃথিবীতে সবচেয়ে ওয়ার্স্ট অ্যাডভাইজার হচ্ছে আপনার ব্রোকার, সে কখনো আপনাকে ভালো ইয়েটা দিবে না। আমি আমার ব্রোকারকে যা জিজ্ঞেস করতেছি আচ্ছা এখন কোনটা কিনবো, তখন সে বলবে এটা কিনেন, তখন এটা কিনি, এটা কিনে যখন দেখতেছি আমি কেনার পর থেকে এটার দাম পড়া শুরু হয়েছে, আর আমি বেরোতে পারতেছি না, যত এভারেজ করতে যাবে। তাহলে এটা হচ্ছে ওয়ার্ড স্পেকুলেটিং হোয়েন ইউ আর থিঙ্ক ইউ আর ইনভেস্টিং, তাহলে আমি আসলে স্পেকুলেটিং করতেছি, বাট আমি মনে করতেছি না আমি ইনভেস্টমেন্ট করতেছি, তখন আমি বলতেছি ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট করে লাভ হয় না। সো এটা বলছে, উনি বলছে এটা সবচেয়ে ডেঞ্জারাস, আমি স্পেকুলেশন যখন করবো আমি জেনে শুনে স্পেকুলেশন করবো, যে আমি স্পেকুলেশন করতেছি, আমি ডে ট্রেডিং করতেছি। আর যখন আমি ইনভেস্টমেন্ট করবো তাহলে আমি ইনভেস্টমেন্ট অনুযায়ী, ইনভেস্টমেন্ট ফর্মুলা দিয়ে আমাকে ইনভেস্টমেন্ট করবো। 2 নম্বর যে বলছে স্পেকুলেটিং সিরিয়াসলি ইনস্টেড অফ অ্যাজ এ ফার্স্ট টাইম, মানে কেউ যদি সিরিয়াসলি স্পেকুলেটিং করে, ধরুন সে একটা হচ্ছে কেউ জাস্ট মজা করা, মানে আমার একটা ফান্ড করার জন্য অথবা হচ্ছে এক্সাইটমেন্টের জন্য আমি আমার পোর্টফোলিও 10%, 5% আমি স্পেকুলেটিং ডে ট্রেডিং এ রাখলাম, দ্যাট ইজ ওকে, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। বাট আমি সিরিয়াসলি স্পেকুলেটিং করতেছি, মানে আমার সমস্ত সেভিং এর টাকা নিয়ে আমি
স্পেকুলেটিং করতেছি, তাহলে কিন্তু, এবং আমার সেটা স্কিল নেই, আমি মার্কেটিং সাইডার না, আমি মার্কেট নিয়ে রিসার্চ করার সময় নেই, মার্কেট নিয়ে আমি বসে থাকি না, আমি অন্য কাজ করি, কিন্তু আমি তাহলে দিস ইজ ডেঞ্জারাস হোয়েন ইউ লেক প্রপার নলেজ এন্ড স্কিল ফর ইট। তাহলে কিন্তু আমি যে মার্কেট নিয়ে রিসার্চ করতে পারবে, গবেষণা করতে পারবে, মার্কেটিং ইনফরমেশন তার কাছে আছে, সে স্পেকুলেটিং করতে পারে। তারপর হচ্ছে রিস্কিং মোর মানি ইন স্পেকুলেশন দেন ইউ ক্যান অ্যাফোর্ড টু লুজ। এটা তো আমরা বলে পেলাম যে আমার যতটুকু অ্যাফোর্ডেবল তার চাইতে বেশি আমি কিন্তু স্পেকুলেশন যদি করে ফেলি, দেখা যাচ্ছে আমার মানে ইনভেস্টমেন্টের কতগুলা কিন্তু আপনার প্রি রিকোয়ারমেন্ট আছে, যেমন একটা বলা আছে যে আপনার 12 মান্থ চলার মতো টাকা আছে কিনা ব্যাংকে, আপনার বাড়ি আছে কিনা, আপনার ইন্স্যুরেন্স আছে কিনা, এগুলো থাকার পর আপনি ক্যাপিটাল মার্কেটে যাবেন। যদিও বেঞ্জামিন গ্রাহাম অন্য কথা বলছে, সেটা আমরা আসবো। তারপর নেভার অফার্স অন মার্জিন ইফ ইউ আর নন প্রফেশনাল। আর হচ্ছে মার্জিন লোন নিয়ে, মানে আমাদের কিছুদিন আগে আমার এক এলাকার এক বড় ভাই আমাকে ফোন দিচ্ছে, সে মার্জিন লোন নিয়ে সে 30 লক্ষ টাকা এবং ইস্টার্ন ব্যাংক থেকে ইস্টার্ন ব্যাংক ইবিএল সিকিউরিটিজ থেকে 15 লক্ষ টাকা মার্জিন লোন, 45 লক্ষ টাকা সে বিনিয়োগ করছে, এবং সে টাকা আপনার 23 লক্ষ টাকাতে যখন আসছে, তখন ওরা এটা 23 লক্ষ না, হ্যাঁ কত, মানে সে 27 লক্ষ টাকা লস করছে, মানে তার 3 লক্ষ টাকা ছিল, ওই অবস্থায় পুরো এটা ফোর্স সেল করে দিচ্ছে, তার 27 লক্ষ টাকা মানে মার্জিনে সে গিয়ে স্পেকুলেশন করছে। কারণ আমি তাকে যেভাবে জানি, সে মাদ্রাসায় পড়াশোনা করছে, ইনভেস্টমেন্ট সম্পর্কে তার প্রপার নলেজ মানে থাকার কোনো কারণ নাই আর কি, আমি মনে করি। তাহলে সেই শুধুমাত্র স্পেকুলেশনের জন্য পুরো মার্জিন লোন নিচ্ছে এবং নিজের সমস্ত সেভিংস থেকে করছে। তো এটা কখনো করা যাবে না, মার্জিন লোন নিয়ে কখনো স্পেকুলেশন করা যাবে না যদি আপনি নন প্রফেশনাল। এখানে কিন্তু বারবার বলছে, দেখেন, হোয়েন ইউ লেক প্রপার নলেজ এন্ড স্কিল, তারপরে ইফ ইউ আর নট ইফ ইউ আর নন প্রফেশনাল, যারা প্রফেশনাল, যার বিজনেস হচ্ছে এটা করা, সে করতে পারে সেটা তার, কিন্তু আপনি করতে পারবেন না। আচ্ছা, তাহলে স্পেকুলেশন নিয়ে আরেকটু আমরা কথা বলি। তো স্পেকুলেশন ইজ অলওয়েজ ফ্যাসিনেটিং and it can be lot of fun while you are ahead of gain। তাহলে যখন আপনি একটা স্টক কিনলেন, তারপর দিন দিয়ে বাড়তেছে বাড়তেছে, আপনি কিন্তু খুব মজা পাচ্ছেন, ঠিক আছে, যে আপনি মানে এটা আপনি, সো এখন কিন্তু এটা কিন্তু একটা স্টকের ক্ষেত্রে হতে পারে, অথবা কয়েকদিনের জন্য হতে পারে, এরপরে কিন্তু আপনি ধরা খাবেন। আপনি দুইটাতে প্রফিট করবেন, তৃতীয় নাম্বারে এমন ধরা খাবেন আগে সব চলে যাবে। স্পেকুলেশনের ইয়েটা হচ্ছে এরকম। সো ইফ ওয়ান্ট টু ট্রাই ইউর লাক, উনি বলছেন যদি আপনি তারপরে যদি আপনি স্পেকুলেশন করতে চান, আপনার মানে কিছু হলে আমি করব, তাহলে পুট অ্যাসাইড এ পোর্শন অফ দ্য পোর্শন, তাহলে আপনার টোটাল বিনিয়োগের একটা স্মল পোর্শন আপনি স্পেকুলেশনের জন্য রাখবেন, ট্রেডিং এর জন্য রাখবেন। স্মলার দি বেটার, এবং এটা যত কম তত ভালো, ঠিক আছে। অফ ইউর ক্যাপিটাল এবং ইন সেপারেট ফান্ড ফর দিস, এবং তার মানে আপনাকে দুইটা বিনিয়োগ অ্যাকাউন্ট করতে হবে, একটাতে আপনি শুধু স্পেকুলেশনটা করবেন, আরেকটাতে আপনি ইনভেস্টমেন্ট করবেন, দুইটা কখনো মিক্স করবেন না। মিক্স করতে একসাথে থাকলে কি হবে, আপনি কখনো ইনভেস্টেবল শেয়ার বিক্রি করে আপনি স্পেকুলেশন কিনলেন, সে ফর এক্সাম্পল আপনি একটা স্পেকুলেটিভ শেয়ার কিনলেন, কেনার পর থেকে এটা পড়া শুরু করলো, তখন আপনি অ্যাভারেজ করা দরকার, আপনি চিন্তা আমি অ্যাভারেজ করবো, তখন আপনি কি করলেন, আপনার ইনভেস্টমেন্ট মানে ইনভেস্টমেন্টের স্টক গুলা সেল করে এটা কিনা শুরু করলেন, তাহলে কিন্তু আপনার টোটালি জিরো ফর ডি আপনি বিপদে পড়ে যাবেন। তো এই কারণে সে বেঞ্জামিন গ্রাহাম বলছে যে আপনি অলওয়েজ এটাকে সেপারেট ফান্ডে রাখবেন, সেপারেটলি ম্যানেজ করবেন। তারপর সে দেখেন, নেভার অ্যাড মোর মানি টু ইটস অ্যাকাউন্ট জাস্ট বিকজ দ্য মার্কেট হ্যাজ গন আপ এন্ড প্রফিটস আর রোলিং ইন। তার মানে আপনি দেখা গেলো আপনি সামান্য টাকা নিয়ে স্পেকুলেশন শুরু করলেন, আপনি ভালো প্রফিট পাইছেন, 1 লক্ষ টাকা নিয়ে স্পেকুলেশন করলেন, এটা 1,20,000 হয়ে গেছে, তখন আপনি একটা এক্সাইটমেন্ট, তখন আপনি বললেন না আমার আরো টাকা ডালতে হবে, আপনি আত্মীয় স্বজন থেকে টাকা নিলেন, ব্যাংক থেকে ঋণ নিলেন, কারণ আপনি মজা পেয়ে গেছেন। তাহলে এটা বলছে কখনো এটা করা নাই, বরং আপনি এই ধরনের প্রফিট করলে আপনি এটা বিক্রি করে দিতে হবে, মানে এখান থেকে বেরিয়ে যেতে হবে। যখন মার্কেটে স্পেকুলেশন করে প্রচুর প্রফিট করা যাচ্ছে, তার মানে মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে। এই কারণে সে বেঞ্জামিন গ্রাহাম বলছে দ্যাটস দ্য টাইম টু থিঙ্ক অফ টেকিং মানি আউট অফ ইউর স্পেকুলেশন ফান্ড। যখন আপনি দেখতেছেন আপনি ভালো প্রফিট করতেছেন, তখন আপনি মনে করতে হবে নাও ইটস টাইম টু গেট আউট অফ ইট, এটা থেকে বেরিয়ে যেতে হবে। আপনি এটাতে নতুন করে টাকা ঢুকানো যাবে না, নতুন করে টাকা ঢুকালে কিন্তু শেষ, ঠিক আছে। সো নেভার এখানে শেষ কথাটা হচ্ছে নেভার মিঙ্গল ইউর স্পেকুলেটিভ এন্ড ইনভেস্টমেন্ট অপারেশন ইন সেম অ্যাকাউন্ট এন্ড নর ইন এনি পার্ট অফ ইউর থিঙ্কিং। তাহলে আপনার চিন্তার ভিতরে দুটো এক করবেন না, ফান্ডও এক করবেন না, স্পেকুলেশন ইনভেস্টমেন্ট দুটো চিন্তা তো এক নেবেন না, মিক্স করবেন না, এবং ফান্ডও আপনি মিক্স করবেন না। আচ্ছা, স্পেকুলেশন আর ইনভেস্টমেন্টের আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স উনি চ্যাপ্টার 8-এ বলছে, সেটা আমরা চ্যাপ্টার 8-এ
আমি ওটা এখানে বলতেছি না, কারণ এখানে বললেও জিনিসটা মজা থাকবে না। ওখানে স্পেকুলেটররা সবসময় কি চিন্তা করে, ইনভেস্টররা কি চিন্তা করে এবং কাজগুলো কিভাবে কিভাবে করে, সেটা আমরা চ্যাপ্টার 8 গেলে কথা ডিসকাস করবো। আচ্ছা, এরপরে এসে উনি পরে এসে চ্যাপ্টার 1 উনি বলতেছে দেয়ার আর টু ক্লাসেস অফ ইনভেস্টর। এখন কিন্তু আমরা ইনভেস্টর নিয়ে কথা বলতেছি, নট স্পেকুলেটর না। তার মানে স্পেকুলেটর আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, আমরা এখন স্পেকুলেটর নিয়ে আর কথা বলতেছি। আমরা বলতেছি যারা ইনভেস্টমেন্ট করবে, যারা মানে যারা তিনটা জিনিস দেখবে, একটা হচ্ছে থরো অ্যানালাইসিস করবে, সেফটি অফ রিটার্ন, সেফটি অফ প্রিন্সিপাল, অ্যাডেকুয়েট রিটার্ন। এই তিনটা জিনিসের জন্য যারা মার্কেটে ফান্ড ইনভেস্টমেন্ট করে তাদের কথা বলতেছে। তাদের ভিতরে দুই ধরনের ইনভেস্টর থাকবে। একটা ইনভেস্টর হচ্ছে ডিফেন্সিভ ইনভেস্টর, আর একটা হচ্ছে এন্টারপ্রাইজিং ইনভেস্টর। সময় তো অনেক চলে যাচ্ছে। আচ্ছা, ডিফেন্সিভ ইনভেস্টর সিম্পলি আমি বলি, আমরা এখন দ্রুত যাব। ডিফেন্সিভ ইনভেস্টর হচ্ছে আমি, কারণটা কি? কারণটা হচ্ছে আমি সারাদিন অফিসে এঙ্গেজ থাকি, আমি 2 মিনিট যে মার্কেট স্ক্রিন দেখবো সে সময়টা আমার নাই। তাহলে আমি হচ্ছে প্যাসিভ ইনভেস্টর, আমার কিন্তু অ্যাক্টিভলি আমি মার্কেট পোর্টফোলিও ম্যানেজ করতে পারবো না। ঠিক আছে? কারণ আমার মার্কেট নিয়ে রিসার্চ করার, কোম্পানি নিয়ে রিসার্চ করার যে দরকার, ইভেন একটা কোম্পানি যে ডিক্লারেশন দেয় সেটাও আমি দেখি না, 1 মাস পরে দেখি, 15 দিন পরে দেখি। তাহলে ডিফেন্সিভ ইনভেস্টর হচ্ছে আমরা যারা ক্যাপিটাল মার্কেটে সময় দিতে পারবো না, কোম্পানিকে নিয়ে মার্কেট নিয়ে রিসার্চ করতে পারবো না, এবং সে ক্যাপাসিটিও আমাদের নাই, থাকলেও আমার সময় নেই, তাহলে আমি হচ্ছে ডিফেন্সিভ ইনভেস্টর। এই ডিফেন্সিভ ইনভেস্টর শব্দটা বেঞ্জামিন গ্রাহাম ব্যবহার করছে। এখন এটাকে বলে, এখন যে ফাইন্যান্স, পোর্টফোলিও ফাইন্যান্স, এটাকে বলে প্যাসিভ ইনভেস্টর। আর দ্বিতীয় নাম্বার ইনভেস্টর হচ্ছে এন্টারপ্রাইজিং ইনভেস্টর। এন্টারপ্রাইজিং ইনভেস্টর অথবা বেঞ্জামিন গ্রাহাম এটাকে বলছে অ্যাগ্রেসিভ ইনভেস্টর। নট অ্যাগ্রেসিভ যে সে মোর রিস্ক নেই, অ্যাগ্রেসিভ মানে হচ্ছে যে মোর রিটার্ন চাই। তাহলে এন্টারপ্রাইজিং অথবা অ্যাগ্রেসিভ ইনভেস্টর, এটার মডার্ন নাম হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টর। তাহলে দেখেন, অ্যাক্টিভ ইনভেস্টর কারা? যারা উইলিং টু ডিভোট টাইম এন্ড কেয়ার টু দ্য সিলেকশন অফ দ্য সিকিউরিটিজ দ্যাট আর সাউন্ড এন্ড মোর অ্যাট্রাক্টিভ দেন অ্যাভারেজ। তার মানে হচ্ছে যার ওজনের সময় আছে, ইচ্ছা আছে এবং এক্সপার্টিস আছে, সে হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টর হবে, এবং তার রিটার্নটা অবশ্যই অ্যাভারেজের সাথে বেটার হবে। আর আমরা যারা ডিফেন্সিভ মানে প্যাসিভ, আমি একবার শেয়ার কিনে আমাকে 3 মাস 6 মাস দেখতেই পারবো না, আমি কিন্তু তার মতো রিটার্ন নাও পেতে পারি, আমি অ্যাভারেজ রিটার্নটা পাবো। ঠিক আছে? এখন পরবর্তীতে বলতেছে যে যে কোনো ইনভেস্টর এবং স্পেকুলেটর 3 ধরনের কাজ করে মার্কেটে। ট্রেডিং দ্য মার্কেট, মানে মার্কেটে কেনা বেচা করে, মানে যখন শেয়ারের দাম কমে তখন কিনে, আর যখন শেয়ারের দাম বাড়ে তখন বিক্রি করে দেয়, ট্রেডিং ইন দ্য মার্কেট। আর একটা হচ্ছে শর্ট টার্ম সিলেক্টিভিটি, মানে কিছু দিনের জন্য, এই যে এটার ইপিএস ভালো আসবে, আগামী বছর এটা প্রফিট ভালো হবে, অথবা কোম্পানি একটা নতুন প্রজেক্ট নিচ্ছে, অথবা আছে মানে কিছু শর্ট টার্ম সিলেক্টিভিটি, মানে আমি খুব কম লিমিটেড সময়ের জন্য একটা সিলেকশন করলাম, সিলেক্টিভ মানে কিছু অ্যানালাইসিস করলাম, এই কোম্পানির ইপিএস ভালো আসবে, অথবা হচ্ছে কোভিডের সময় যেমন কিছু কোম্পানির শেয়ারের দাম বাড়ছে কারণ তাদের প্রোডাক্টগুলো চলতেছে, তাহলে এটা হচ্ছে শর্ট টার্ম সিলেক্টিভিটি। আমি আর একটা হচ্ছে লং টার্ম সিলেক্টিভিটি, মানে যে কোম্পানিটা ওভার দ্য ইয়ার্স ভালো, অনেক বছর ধরে ভালো, এবং ফিউচারেও এটা ভালো হবে। ঠিক আছে? এই দুটো হচ্ছে লং টার্ম সিলেক্টিভিটি। তো এই তিনটা অপারেশনের ভিতরে উনি বলছে ট্রেডিং ইন দ্য মার্কেট যেটা আছে এটা ইনভেস্টমেন্ট না, এটা হচ্ছে টোটালি স্পেকুলেশন, কারণ এটার ভিতরে আপনার থরো অ্যানালাইসিস এবং সেফটি এবং অ্যাডুকেট রিটার্ন অ্যানালাইসিস করা হয় না। আর শর্ট টার্ম সিলেক্টিভিটিটা সে বলছে এখানে শর্ট টার্ম সিলেক্টিভিটিতে অনেক কি আপনার ফরকাস্টিং এ ভুল হতে পারে, আপনি যেভাবে একটা নিউজ আপনার কোম্পানির ভ্যালুতে এবং কোম্পানির প্রফিটে ইমপ্যাক্ট করবে সেটাও না হতে পারে। সো বলছে শর্ট টার্ম সিলেক্টিভিটিটা অনেক রিস্কি, লং টার্ম সিলেক্টিভিটিটার কথা ঠিক আছে। ঠিক আছে? এটা সে ইনভেস্টরের জন্য সাজেস্ট করছে যেটা। ঠিক আছে? আচ্ছা, এটা চ্যাপ্টার 1 শেষ। চ্যাপ্টার 2 তে জাস্ট আমি একটা লাইন বলতেছি, উনি বলছে ইনফ্লেশনটা নেওয়ার জন্য, যে সে বলছে আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন তখন অবশ্যই ইনফ্লেশনটা আপনি চিন্তা করবেন। যদি ইনফ্লেশন বেশি থাকে তাহলে আপনি কি করবেন, ফিক্সড ইনকাম মানে আপনি এফডিআই অথবা হচ্ছে মানে বন্ডে ইনভেস্টমেন্ট না করে আপনি ইকুইটিতে ইনভেস্টমেন্ট করবেন, কারণ ইকুইটিতে ইনফ্লেশনের প্রোটেকশনটা থাকে। ঠিক আছে? এটা বলছে, এটা চ্যাপ্টার 2 শেষ, এটা নিয়ে আমি আর বেশি বলতেছি না। ঠিক আছে? তো এখানে বলছে যখন ইনফ্লেশন রাইজ করবে তখন আপনি কি করবেন, আপনি ইকুইটিতে ইনভেস্টমেন্টটা করবেন আর কি, যদি দেখেন ইনভেস্টমেন্ট। ঠিক আছে? তারপরে চ্যাপ্টার 3 তে এসে বলতেছে, এটা আমরা বেশিক্ষণ চলে যাব, জাস্ট চ্যাপ্টার 3 তে বলতেছে আপনি যখন একটা ক্যাপিটাল মার্কেটে যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তাহলে কিন্তু ক্যাপিটাল মার্কেট হিস্ট্রিটা আপনাকে জানতে হবে, ওই মার্কেটের আপস এন্ড ডাউনস গুলা। মানে আপনি যদি ঢাকা স্টক এক্সচেঞ্জে ইনভেস্টমেন্ট করতে চান আপনাকে জানতে হবে যে 1996-এ
এখানে একটা কলাপস হয়েছে, এবং কলাপসের আগে কি হয়েছিল, কলাপসের সময় কি হয়েছে, পরে কি হয়েছে। 2009 থেকে 10 একটা কলাপস হয়েছে 10-এ। তারপর 10-এর আগে কি কি সিচুয়েশন হয়েছে, কোন পরিস্থিতিতে কলাপস জায়গায় নিয়ে গেছে, এবং পরবর্তীতে এটা কিভাবে কত বছর পরে এটা রিকভার করছে। তার মানে হচ্ছে এই যে আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন এই মার্কেটে হিস্ট্রিটা কিন্তু আপনাকে জানতে হবে। আপনি কিন্তু হিস্ট্রি না জানলে কিন্তু আপনি জাজ করতে পারবেন না যে একটা মার্কেট কলাপস করার আগে, এটাকে বলে বুম এন্ড বাস্ট। বুম হওয়ার আগে কি কি জিনিস থাকে, আর এটা বাস্ট কখন হয়, এই জিনিসগুলো যদি আপনি জানেন তখন আপনি ইনভেস্টমেন্ট ভালো একটা ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারবেন। ঠিক আছে, জাজমেন্টটা ভালো হবে। যেমন এখানে আমি এটা ইয়েতে নিলাম, সে ওনার বই তো আছে। এটা হচ্ছে 100 বছরের ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ, 100 ইয়ার্স এর ইয়াটা দেখেন, গ্রাফটা দেখেন। দেখেন এটা অ্যাজ লো অ্যাজ 62, আর এখন হচ্ছে এটা 27,930। তার মানে এই ইন্ডেক্সটা 60-এর নিচে নেমে গেছে এক সময়। কখন হয়েছে? 1930 সালে, যখন মহামন্দা হয়েছে ইউএসএ। ঠিক আছে, তারপরে এটা দেখেন এই যে এখানে কতগুলো, এটা আমি কেন দেখাচ্ছি, এটা হচ্ছে আপনি যদি কখনো যদি ধরেন আপনি কি করলেন, পিকে কিনলেন, এই পিক থেকে যদি আপনি আপনার কেনার পরে যদি মার্কেটটা পড়া শুরু করে, তাহলে কিন্তু আপনার মানে এখানে দেখাচ্ছে 45 বছর লাগবে আপনি আবার ওখানে যাইতে। এবং দেখেন আপনার এই যে আপনার 1932 সালে যে পিকটা ছিল, সে পিকে আপনি আবার কখন গেছে দেখেন, সে পিকে গেছে 1958 সালে। তাহলে 32 থেকে 58, তাহলে প্রায় 26 বছর পরে কিন্তু আপনি ওই জায়গাটা যাবেন। তাহলে 26 বছর লসে থাকতে হবে। তার মানে হচ্ছে আবার এখানে যে আপনি যদি সিলেকশন যদি ভুল করেন, এই কারণে বেঞ্জামিন গ্রাহাম বলছে যে টাইমিংটা, আমি যদি পিকে কিনি কখনো ভুল করে, তাহলে কিন্তু আর এটা আমার কেনার পরে যদি এটা যদি বাস্ট করে পড়ে যায়, তাহলে কিন্তু আমাকে অনেক বছর অপেক্ষা করতে হবে। 2010-এ যে শেয়ারগুলোর দাম ছিল, এখন পর্যন্ত সেই স্টকগুলোর দামে আসে নাই, আপনারা জানেন। তার মানে হচ্ছে 10 বছর পরও অনেক মানে যেমন ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দাম ছিল আমার মনে আছে 880 টাকা, মানে এখনকার প্রায় 88 টাকা, এর সাথে এখন 10 টাকা। তারপর হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক আমি কিনছি 860 টাকা দিয়ে, সেই শেয়ার এখন 20 টাকা। তার মানে হচ্ছে একবার যদি আপনি একটা মানে টাইমিং এর কারণে আপনি যদি বাজে মার্কেটে ঢুকেন, তাহলে 20 ইয়ার্স 30 ইয়ার্স লাগবে আপনার সেখান থেকে প্রফিট করে বেরোতে। সো এই কারণে এগুলো অনেক ইম্পর্টেন্ট, মার্কেট হিস্ট্রিটা আপনাকে জানতে হবে। ঠিক আছে, ওকে। এখানে এসে সে বলছে মার্কেট, যেমন মার্কেট কি হতে পারে, লেভেল অফ মার্কেট, মার্কেট লো হতে পারে, মডারেট হতে পারে, হাই হতে পারে। তো লো মার্কেট কোনটা, যেমন একটা আমরা জানি, আমরা যারা ফাইন্যান্সের যারা, তারা এটা বুঝবো, টোটাল মার্কেটের পি যদি 10 এর নিচে থাকে, তার মানে বোঝা যাবে এটা হচ্ছে লো মার্কেট, মানে এভারেজ মার্কেট পি হচ্ছে 10 এর নিচে। আর মার্কেটে পি যদি 10 থেকে 20 থাকে, এটা হচ্ছে ইউএসএ পার্সপেক্টিভ থেকে। আমাদের দেশে আমার মনে হয় এরকমই ব্যাপারটা, 10 থেকে 20 যদি মার্কেটে পি থাকে, মানে প্রাইস আর্নিং রেশিও, মানে মার্কেটে যত স্টক আছে তাদের ইপিএস, আর মার্কেটে যত স্টক আছে তাদের এভারেজ প্রাইস, তাহলে তাদের এভারেজ ইপিএস কে যদি আমি তাদের এভারেজ প্রাইস দিয়ে ভাগ দিই, তাহলে যে পিটা হবে সেটা যে 10 থেকে 20 পর্যন্ত থাকে, তাহলে এটা মডারেট মার্কেট, মানে এখানে আমি ইনভেস্টমেন্ট করতে পারবো, ইনভেস্টমেন্ট অপারেশনটা আমার কন্টিনিউ করতে পারবো। কিন্তু টোটাল মার্কেট ইনভেস্টমেন্ট পি যদি অ্যাবাভ 20 হয়ে যায়, তার মানে বুঝতে হবে মার্কেট ইজ টু হাই, ডেঞ্জারাস। তখন কিন্তু আমার নতুন ইনভেস্টমেন্ট করলে কিন্তু টাফ হয়ে যাবে সেখান থেকে বের হওয়া। তাহলে এখন দেখেন হোয়াট কোর্স টু ফলো ইন দ্য হাই মার্কেট, তাহলে মার্কেট যখন অনেক হাই থাকবে তখন কি করতে হবে। তাহলে যদি আপনি অলরেডি মার্কেটে থেকে থাকেন, তাহলে আপনি কি করবেন, নো বরোয়িং টু বাই হোল্ড সিকিউরিটিজ, তাহলে আপনি মার্জিন লোন অথবা ধার করে কোনো শেয়ার বিনিয়োগ করবেন না, এবং শেয়ার হোল্ডও করবেন না। 2 নম্বর হচ্ছে নো ইনক্রিজ ইন দ্য প্রপোর্শন অফ ফান্ডস হেল্ড ইন কমন স্টক। কমন স্টকে আপনি কি করবেন, আপনার টোটাল বিনিয়োগের, এটা আমরা আসবো, যে টোটাল 100 টাকা যদি আপনার ফান্ড থাকে, সেখানে আপনি তো কমন স্টকে 100 টাকা বিনিয়োগ করবেন না, আপনি সর্বোচ্চ ধরেন 75 টাকা করবেন। এই 75 টাকা থেকে আপনি বাড়াতে পারবেন না, বরং আপনি কমাইতে হবে। তারপর হচ্ছে এ রিডাকশন ইন কমন স্টক হোল্ডিং, তার মানে হচ্ছে আপনাকে কি করতে হবে, গ্রাহাম যে কথাটা বলছে যে আপনার, এটা আমরা পরে আসতেছি, যে আপনি যদি 100 টাকা বিনিয়োগ করা থাকে, বিনিয়োগের জন্য টাকা থাকে, তাহলে আপনি কি করবেন, 50 টাকা স্টক মার্কেটে বিনিয়োগ করবেন, আর 50 টাকা ফিক্সড ইনকাম বিনিয়োগ করবেন, মানে গভর্নমেন্ট সিকিউরিটিজ অথবা ব্যাংকের, ভালো ব্যাংকের ফার্স্ট ট্রিপল এর রেটেড ব্যাংকে আপনি এফডিআর করবেন।
যদি দেখেন মার্কেটটা অনেক পড়ে যাচ্ছে স্টক মার্কেট, তাহলে আপনি কি করবেন, এফডিআর থেকে আরো 25 টাকা পর্যন্ত এনে আপনি মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন, তাহলে আপনার মার্কেটে ইনভেস্টমেন্ট সর্বোচ্চ হবে 75 টাকা, আর ফিক্সড ইনকামে 20 টাকা থাকবে। 20 টাকাতে কখনো ফিক্সড ইনকাম কমানো যাবে না, কারণ মার্কেট যদি আরো পড়ে আর আপনার যদি কোনো কারণে টাকা দরকার হয়, তখন কিন্তু আপনার থেকে লসে মার্কেটে বেরোতে হবে। কেন বেঞ্জামিন গ্রাহাম বলছে অবশ্যই আপনার ফিক্সড ইনকামে টাকা থাকতে হবে, কারণ মার্কেট যদি অনেক পড়ে যায়, মার্কেট পড়বে, এটা স্বাভাবিক, মার্কেটের এটা হচ্ছে মার্কেটের মানে ধর্মটা হচ্ছে এটা পড়বে বাড়বে। তো মার্কেট যখন পড়ে যাবে তখন যাতে আপনার পার্সোনাল টাকাটা যেটা থাকবে সেটা যাতে আপনি ফিক্সড ইনকাম থেকে আপনি নিতে পারেন, তারপর যাতে আপনার কখনো বাজে মার্কেট থেকে বের না হতে হয়। আর মার্কেট যদি আবার অনেক ভাড়া শুরু করে, তখন আপনি কি করবেন, মার্কেট থেকে কিছু টাকা বের করে আপনি ফিক্সড ইনকামে নিয়ে যাবেন। তার মানে হচ্ছে আপনার মার্কেটে ইনভেস্টমেন্টটা সর্বনিম্ন 25, সর্বোচ্চ 75, আর মাঝামাঝি মডারেট লেভেলে 50-50। মার্কেট যদি অনেক বাড়ে আপনি 25 টাকা রাখবেন, মার্কেট যদি মডারেট রাখে আপনি 50 টাকা রাখবেন। মার্কেট যদি পড়ে যায়, যেমন গত 2 বছর 3 বছর মার্কেট অনেক পড়েছিল, তখন আপনি মার্কেট ইনভেস্টমেন্টটা বাড়াবেন। তো সেই বলছে হাই মার্কেট থেকে আপনি টাকা বের করে আপনি ফিক্সড ইনকামে নিয়ে যাবেন। ঠিক আছে, আমরা যেটা অনেকে করি না, আমরা বসে থাকি, তখন পটা কিন্তু থাকে না। 2 নম্বর হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা আমরা ডলার কস্ট অ্যাভারেজিং মানে ফর্মুলা ইনভেস্টমেন্টে যারা করে তারা এটা বন্ধ রাখতে পারেন। এটা কি জিনিস সেটা আমরা পরের চ্যাপ্টারে আসতেছি। হ্যাঁ, এখন হচ্ছে এটা হচ্ছে চ্যাপ্টার 5 and 6। হ্যাঁ, 5 and 6, এই চ্যাপ্টার 5 and 6 এর ভিতরে বলা আছে পোর্টফোলিও পলিসি ফর দ্য ডিফেন্সিভ ইনভেস্টর। তার মানে প্যাসিভ ইনভেস্টররা কিভাবে ইনভেস্টমেন্টটা করবে, তাদের জন্য পোর্টফোলিও পলিসিটা কি। তাহলে দেখেন, ডিফেন্সিভ ইনভেস্টর ক্রিয়েটস এ পার্মানেন্ট পোর্টফোলিও। তার মানে ডিফেন্সিভ ইনভেস্টর একটা পার্মানেন্ট পোর্টফোলিও করবে, দ্যাট রানস অন অটো পাইলট এন্ড রিকোয়ার্স নো ফার্দার এফোর্ট বাট জেনারেটস ভেরি লিটল এক্সাইটমেন্ট। তার মানে হচ্ছে আমি পার্মানেন্ট একটা, এক্সাম্পল ধরো মার্কেটে কিছু স্টক আছে, এদের মানে প্রাইস খুব একটা চেঞ্জ নেই, ওভার দ্য ইয়ার ডিভিডেন্ড দিতে মানে একটা স্টেবল রেটে ডিভিডেন্ড থাকে, তাহলে এটা পার্মানেন্ট পোর্টফোলিও। তাহলে আমরা যারা প্যাসিভ ইনভেস্টর তাদেরকে কিন্তু যাতে আমাকে বারবার চেঞ্জ করা না লাগে, তাহলে আমি একটা পার্মানেন্ট পোর্টফোলিও করব। অন্তত 1 বছর পর, 1 বছরও যদি আমি স্টকটা না দেখতে পারি, মার্কেট না দেখতে পারি, আমার যাতে কোনো চিন্তা না করতে হয়, তাহলে এই ধরনের স্টক আমি বিনিয়োগ করব। 2 নম্বর হচ্ছে আপনার এখানে হচ্ছে, এবং উনি একটা নাইস কথা বলছে যে ট্রেডিশনালি বিলিভড রিটার্ন ইজ দ্য ফাংশন অফ রিস্ক। আমরা জানি আমাদের কনভেনশনাল ফাইন্যান্সে আমাদের পড়া হয় মোর রিস্ক মানে মোর রিটার্ন। ঠিক আছে, তার মানে যে যত রিস্ক নেবে তত রিটার্ন করবে, কিন্তু বেঞ্জামিন গ্রাহাম বলছেন না, risk is more or less proportionate to the degree of risk he is ready to run। এখানে বলছে যে আপনার আপনার রিটার্নটা হবে নট অন দ্য রিস্ক, রিটার্নটা হবে অন অন টাইম। আপনি কতটুকু সময় ব্যয় করতেছেন, কতটুকু রিসার্চ করতেছেন, কতটুকু আপনি এখানে এফোর্ট দিতেছেন, সেটার উপর আপনার রিটার্নটা নির্ভর করবে। ঠিক আছে, সো দি রেট অফ রিটার্ন শর্ট শুড বি ডিপেন্ডেন্ট অন দ্য অ্যামাউন্ট অফ ইন্টেলিজেন্ট এফোর্ট। আপনি আবার ইন্টেলিজেন্ট, আপনার কিছু মানে আপনার জিনিসটা ক্যাপিটাল মার্কেটটাই বুঝেন না, আপনি ফাইন্যান্সটাই বুঝেন না, তাহলে আপনি এফোর্ট দিতে লাভ নেই। আপনি খালি এক ব্রোকার কাছে আরেক ব্রোকার যাবেন, কোনটা কিনবো কোনটা বেচবো, এই এফোর্টে না, ইন্টেলিজেন্ট এফোর্ট। দ্য ইনভেস্টর ইজ উইলিং অ্যান্ড এবল টু ব্রিং টু বিয়ার হিজ টাস্ক। তাহলে রিটার্নটা ডিপেন্ড করতেছে আপনার এফোর্টের উপর। আপনি যত এফোর্ট দিবেন তত আপনার রিটার্ন পাবেন, ভালো রিটার্ন পাবেন। ক্যাপিটাল মার্কেটের নিয়ম হচ্ছে এটা। সো কিন্তু আপনি যদি মনে করেন আমি বেশি রিস্ক নিলে বেশি রিটার্ন, এটা কিন্তু ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে হবে না। সো এটা হচ্ছে ডিফেন্সিভ ইনভেস্টর যে কথা বলছে, যে আমি যেহেতু কম এফোর্ট দিব, আমার যেহেতু সময় নেই, তাহলে আমি কিন্তু আপনার অ্যাভাব অ্যাভারেজ রিটার্ন পাবো না, আমি কিন্তু অ্যাভারেজ রিটার্নটাই পাবো। আচ্ছা, এখন পোর্টফোলিও পলিসি 1 নাম্বার হচ্ছে আমরা কি এতে আসি, ডিফেন্সিভ ইনভেস্টরের পোর্টফোলিও পলিসি। একটা ডিফেন্সিভ ইনভেস্টর কিভাবে তার ইনভেস্টমেন্টটা ম্যানেজ করে, প্রিন্সিপাল এটা আমি বলে বলছি, বন্ড এবং স্টক অ্যালোকেশন। তার মানে স্টকে কখনো 20% নিচে হবে না, কখনো 75% উপরে হবে না। ঠিক আছে, তার যদি তার মানে আইডিয়ালি 50-50 হবে, বাট স্টক মার্কেট যখন অনেক কি হবে, বিয়ারিশ হবে, মার্কেট অনেক পড়ে যাবে, তখন সে ইনভেস্টমেন্টটা বাড়াবে, কারণ বিয়ারি মার্কেট থেকে তার বেনিফিটটা নিতে হবে। আর মার্কেট যখন ভুল হবে, তখন সেখান থেকে ইনভেস্টমেন্টটা বের করে সে ফিক্সড ইনকামে নিয়ে যাবে। তার মানে 50-50 থেকে আমি বাড়ায় সর্বোচ্চ 75 করব, কখনো আমি 100% নিব না, আর কমাইলে সর্বনিম্ন 25 আনবো, কখনো ক্যাপিটাল মার্কেটে বের হয়ে যাব না একেবারে সব নিয়ে। তাহলে দিস আমি মনে করি এটা সবার জন্য ক্লিয়ার, এটা আর ইয়ে নেই।
তারপর 2 নাম্বার হচ্ছে, এটা তো আমরা জানি কমন স্টক কেন করবে, এটা অনেক সুবিধা আছে। এটা হচ্ছে ইনফ্লেশন প্রোটেকশন দেয়। তারপরে ক্যাপিটাল মার্কেট রিটার্ন হিস্টোরিক্যালি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে ক্যাপিটাল মার্কেট রিটার্নটা অবশ্যই বন্ডের সাথে বেশি হবে, কিন্তু আপনাকে ওইটার জন্য অপেক্ষা করতে হবে। ইভেন একটা রিসার্চ আছে, যদি আপনি ধরেন 100 বছর মানে 1929 সালে যদি 1 টাকা বিনিয়োগ করেন, আজকে মনে হয় 26,000 না কত টাকা হবে। কিন্তু আপনি যদি কেনা বেচা করতে থাকেন এর ভিতরে, আপনার দেখালো 2600 টাকা হবে না। কারণ আপনি কি হবে, আপনি দেখা গেল বাড়ার সময় বেঁচে কিনতেছেন, কমার সময় বেচতেছেন, ঠিক আছে। তো এই কারণে বলছে যদি বসে থাকে কিছু না করলো তাহলে এটা হবে আর কি। আচ্ছা, এরপরে 2 নাম্বার হচ্ছে কমন স্টক কম্পোনেন্ট। এখন আপনি তো, আমরা তো প্রথম বলে আমার ফান্ডটাকে আমি ভাগ করবো 50-50, বাট 75 পর্যন্ত যাবো, 25 পর্যন্ত নামবো। এখন কমন স্টক যেগুলো কিনবো, ওগুলো কোনগুলো কিনবো, এটা প্যাসিভরা। 1 নাম্বার হচ্ছে এখানে সে বলছে দেয়ার শুড বি অ্যাডেকুয়েট বাট নট এক্সেসিভ ডাইভার্সিফিকেশন। তার মানে একটা কোম্পানির স্টক আপনি কিনবেন না, তাহলে আপনার রিস্ক হবে। অ্যাডেকুয়েট ডাইভার্সিফিকেশন হবে, তাহলে বলছে সর্বনিম্ন 10টা এবং সর্বোচ্চ 30টা। সর্বনিম্ন 10টা কোম্পানির শেয়ার আপনি পোর্টফোলিও করবেন এবং সর্বোচ্চ 30টার উপর যাওয়া ঠিক হবে না, ঠিক আছে। তার মানে এখানে ফান্ডের উপর নির্ভর করবে। আমার ফান্ড যদি খুবই কম হয়, আমি 10টা করতে পারবো না, এটা ফান্ডের সাইজের উপর নির্ভর করবে। তারপর ইচ কোম্পানি সিলেক্টেড শুড বি লার্জ, প্রমিনেন্ট এন্ড কনজারভেটিভলি ফাইন্যান্সড। তার মানে প্যাসিভ ইনভেস্টররা যে কোম্পানিগুলো বিনিয়োগ করবে সেই কোম্পানিগুলো লার্জ হবে, স্মল কোম্পানি হবে না। প্রমিনেন্ট, এবং তারা মার্কেটের বিখ্যাত কোম্পানি হবে, মানে ওই কোম্পানিগুলো সম্পর্কে সবাই জানে, যে ফার্মাসিউটিক্যালের ভিতরে প্রমিনেন্ট কোম্পানি কোনগুলা, টেক্সটাইলের ভিতরে প্রমিনেন্ট কোম্পানিগুলো কোনগুলা, তাদের ম্যানেজমেন্ট সম্পর্কে সবাই জানে। এবং কনজারভেটিভলি ফাইন্যান্সড, কনজারভেটিভ ফাইন্যান্স মানে কোম্পানিগুলো অ্যাগ্রেসিভ না, তাদের ক্যাপিটাল স্ট্রাকচার ভিতরে যদি আমরা যা দেখি সেখানে ইকুইটিটা বেশি, অথবা ইকুইটি এবং লিভারেজের একটা ভালো মানে গুড মিক্সচার আছে, মানে নট এ রিস্কি মিক্সচার। 3 নাম্বার হচ্ছে ইচ কোম্পানি শুড হ্যাভ এ লং রেকর্ড অফ কন্টিনিউয়াস ডিভিডেন্ড। এটা হয়তো আমাদের দেশে সবসময় থাকবে না, বাট তাদের জন্য বলছে মিনিমাম 10 বছর ধরে যারা ডিভিডেন্ড দিচ্ছে ওই ধরনের কোম্পানিতে আপনি বিনিয়োগ করবেন, ঠিক আছে। নতুন একটা বিনিয়োগ, নতুন একটা স্টক আপনি বিনিয়োগ করবেন, অ্যাক্টিভ ফাইনে আপনি বিনিয়োগ করবেন না, কারণ অ্যাক্টিভ ফাইনে 2 বছরের ডিভিডেন্ড রেকর্ডও নাই, ঠিক আছে। 10 ইয়ার্স অন্তত যে কোম্পানিটা ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে ওই ধরনের কোম্পানিতে আপনি বিনিয়োগ করবেন। তারপর 4 নাম্বার বলছে শুড মেনটেন লিমিট অন পি, প্রাইস আর্নিং রেশিও এট ইচ কোম্পানি, এবং ম্যাক্সিমাম 25 টাইমস এভারেজ আর্নিং। উনি বলছে দেখেন এটা কিন্তু একটা মার্কেট বেসড, ইউএস এর জন্য উনি বলছে যে 25 টাইমস অফ এভারেজ আর্নিং। 7 বছরের কোম্পানি ইপিএস যদি নিয়ে দেখেন, সেই ইপিএস এর 25 টাইমস পর্যন্ত আপনি শেয়ারটার ভ্যালু প্রাইস হইতে পারে। আর যদি আমি 12 মান্থ, এটাকে বলে ট্রেলিং 12 মান্থ, আপনি যদি আমরা যে অ্যাপেল কোম্পানিতে গেছি দেখেন, এখানে কিন্তু ওদের থাকে, আমাদের দেশে হয়তো কোয়ার্টারলি থাকে, ওদের কিন্তু ট্রেলিং 12 মান্থস এরিয়া থাকে, বুঝছে। লাস্ট 12 মান্থসে এটার ইপিএস কত ছিল, তারপর লাস্ট 12 মান্থস এটার পি কত ছিল, এগুলো থাকে। আমরা দেখেন এখানে এই যে ইপিএস টিটিএম, হ্যাঁ, ট্রেলিং 12 মান্থস 3.28। তাই 3.28 কে যদি আমি, বেঞ্জামিন গ্রাহাম বলছে কত, সর্বোচ্চ 20 টাইমস, তাহলে 20 টাইমস দিয়ে যদি গুণ দিই তাহলে এটা আসে কত, 70 টাকার মতো আসে। কিন্তু অ্যাপেলের কোম্পানির শেয়ারের দাম কিন্তু 114 টাকা। তাহলে বেঞ্জামিন গ্রাহামের এই ফর্মুলা ফলো করলে কিন্তু আমি অ্যাপেল কোম্পানির শেয়ার কিনতে পারতেছি না। এটা নিয়ে আমাদের পড়া আসবে যে বেঞ্জামিন গ্রাহামকে যে পরবর্তীতে রিফিউট করছে তারা এগুলা বলছে আর কি, যা বেঞ্জামিন গ্রাহামের ফর্মুলা যদি আমি মানি তাহলে তো আমি অ্যাপেলের শেয়ার কিনতে পারবো না, ঠিক আছে। কিন্তু অ্যাপেলের মতো ভালো স্টক পৃথিবীতে আর কয়টা আছে। তো এগুলো আমরা পরে আসবো, যে উনি যে বলছে 25 টাইমস, এগুলো কখন কখন ছাড় দিতে হবে। তারপর হচ্ছে এর 4 নাম্বার 5 নাম্বার বলছে গ্রোথ স্টকস আর কনসিডার রিস্কি ফর দ্য ডিফেন্সিভ ইনভেস্টর। তাহলে বলছে যারা গ্রোথ স্টক আমরা জানি যেসব কোম্পানিগুলো ইনভেস্টমেন্ট করতেছে নতুন নতুন, তাদের জন্য বলছে, যারা প্যাসিভ ইনভেস্টর তাদেরকে বলছে গ্রোথ স্টক তাদের জন্য একটু রিস্কি হয়ে যায়, তাদের জন্য সেই স্টেবল কোম্পানিটা বিনিয়োগ করা ভালো। আচ্ছা, ওকে, তাহলে পলিসি ডিফেন্সিভ ইনভেস্টর এখানে আমরা বলছি। এরপর বলছে পোর্টফোলিও চেঞ্জ, মিনিমাম 1 বছর পর অন্তত পোর্টফোলিওটা একটু করতে হবে, পোর্টফোলিওটা একটু দেখতে হবে যে এটা কি অবস্থা, এটাকে কোনো স্টক চেঞ্জ করা লাগবে কিনা, কোনোটাকে আসলে মানে বাদ দেওয়া দরকার কিনা, নতুন কোনো স্টককে এখানে অ্যাড করা করা উচিত কিনা।
তারপরে সবচেয়ে পাওয়ারফুল যে কনসেপ্টটা উনি দিয়েছে ডলার কস্ট অ্যাভারেজিং, এটা হচ্ছে মানে বলা হয় পৃথিবীতে সবচেয়ে মানে ইনভেস্টমেন্টের কিন্তু ওয়ার্ল্ডের থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস ফর্মুলা আছে, বাট এই একটা ফর্মুলা ডলার কস্ট অ্যাভারেজিং, এই ফর্মুলাটা হচ্ছে মানে টাইম টেস্টেড, মানে এটার চাইতে ভালো ফর্মুলা পৃথিবীতে আর নাই। ডলার কস্ট অ্যাভারেজিংটা হচ্ছে আমাদের জন্য খুব সুইটেবল, আমরা যারা জব করি অথবা যারা ডলার কস্ট অ্যাভারেজিং হচ্ছে মান্থলি পারচেজ প্ল্যান আন্ডার হুইচ an investor devotes same dollar amount each month to buying one or more common stock। তার মানে আপনি প্রত্যেকটা মাসে ফিক্সড একটা অ্যামাউন্টের স্টক কিনবেন ডলার, এবং আপনি এটা কন্টিনিউয়াসলি 20 ইয়ার্স করবেন। 20 ইয়ার্স যদি আপনি করেন তখন দেখবেন যে আপনার লাইফের আর কোনো মানে কি সেভিং নিয়ে অথবা আর্থিক কোনো ইয়ে থাকবে না। এবং আমি একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, আমি জানি না এখানে আছে, আমার এখানে ছিল, আমি সময় পাই না, তাহলে আরেকটা করতাম, সেটা হচ্ছে ব্রিটিশ আমেরিকা টোবাকো। আচ্ছা, আমরা পার্সোনাল ফাইন্যান্স, না এটা আমি পাচ্ছি না। আমি একটা কয়েকটা স্টক আমি এবার দেখাইছি, যদি আমি 10 বছর ধরে যে প্রত্যেক মাসে 5,000 টাকার স্টক কিনতাম তাহলে আমার কত টাকা, এটা একটা অ্যানালাইসিস আমি করছি, আমার আগামী সেশনে যদি সব পাই দেখাবো। কোথায় যে করছি এখন মনে পড়তেছে না। আচ্ছা, সো এটা হচ্ছে একটা পাওয়ারফুল যে বলছে প্রত্যেক মাসে আপনি একটা ফিক্সড টাকা ইয়া কিনবেন। আর 2 নম্বর হচ্ছে বলছে ইনভেস্টর পার্সোনাল সিচুয়েশনটা অনেক ইম্পর্টেন্ট, এক একজনের চাহিদা, বয়স এবং হচ্ছে আপনার ইয়াটা কি রিস্ক অ্যাবজর্পশন পাওয়ার, মানে কারো দেখালো পার্সোনাল নেটওয়ার্ক অনেক ভালো, কারো ভালো না, তাই এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো নিতে হবে। তবে উনি বলছে বয়সের জিনিসটা উনি চিন্তা মানে কনসিডারেশন নিতে বারণ করছে। যেন একটা ফর্মুলা আমরা জানি 100 মাইনাস বয়স, তাহলে 100 থেকে যদি আমার 30 হয় তাহলে 70, তাহলে 70% আমি ইকুইটিতে বিনিয়োগ করবো আর 30% বন্ডে বিনিয়োগ করবো। উনি অবশ্যই ফর্মুলাটা বলছেন না, এটা বয়সের সাথে এটা ইয়ে করা ঠিক না। আচ্ছা, এখন আমরা এটা তাহলে আমরা 15 মিনিটে অ্যাগ্রেসিভ ইনভেস্টরটা শেষ করে দিই না। আচ্ছা, আমরা তাহলে ডিফেন্সিভ ইনভেস্টরটা হয়ে গেছে, আমরা সেখানে শেষ। আচ্ছা, অ্যাগ্রেসিভ ইনভেস্টরটা এটা অনেক ইম্পর্টেন্ট, অ্যাগ্রেসিভ যারা অ্যাক্টিভ যারা ইনভেস্টমেন্ট করবে তাদের কি বলছে। তাহলে an enterprising investor is not one who takes more risks than average, who buys aggressive growth stock. Enterprising investor is simply one who is willing to put extra time and effort in researching his or her portfolio. তাহলে অ্যাগ্রেসিভ ইনভেস্টর হচ্ছে যে এক্সট্রা টাইম দিবে রিসার্চ করার জন্য, মার্কেট নিয়ে, স্টক নিয়ে, সে হচ্ছে অ্যাগ্রেসিভ ইনভেস্টর, তো অ্যাক্টিভ ইনভেস্টর। তাহলে অ্যাগ্রেসিভ ইনভেস্টরের জন্য অনেকগুলো নেগেটিভ লিস্ট আছে। এক নম্বর হচ্ছে কোনো সেকেন্ড গ্রেডে বন্ড কেনা যাবে না, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, যতই ইন্টারেস্ট রেট বেশি দেখ না কেন কখনো কোনো থার্ড ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি কোনো ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অথবা কোনো ব্যক্তি অথবা কোনো সমিতি অথবা কোনো কারো থেকে বিনিয়োগ করা যাবে না, যত রেট থাকুক। রেট নেভার জাস্টিফাই সেফটি অফ প্রিন্সিপাল, ঠিক আছে? 100% রেট আপনাকে দিবে না। সো আপনার রেট যত হাইস্ট থাকুক কখনো কিন্তু আপনার প্রিন্সিপাল স্যাক্রিফাইস করা যাবে না। 2 নাম্বার হচ্ছে ফরেন বন্ডের ক্ষেত্রে, এটা আমেরিকার জন্য বলছে, নিউ শেয়ার মার্কেটে যে স্টকটা নিউ আসে অথবা বন্ডটা নিউ আসে, এটার ক্ষেত্রে বলছে হাই লেভেল অফ কশন হওয়ার জন্য, নিউ স্টক অলওয়েজ রিস্কি, ঠিক আছে? এটা উনি বলছে। তারপর হচ্ছে এটা তো আমরা বললাম ফরেন বন্ড কেনা যাবে না, প্রেফার্ড স্টক কেনা যাবে না, যেগুলা মানে সেকেন্ড ক্যাটাগরির কমন স্টকের ভিতরে, যেগুলা সেকেন্ডারি কমন স্টক, যেগুলা হচ্ছে সেকেন্ডারি কমন স্টক বলতে বোঝাচ্ছে উনি আপনার ফার্স্ট ক্যাটাগরির কিছু কোম্পানি, যেমন আপনি যে ফার্মাসিউটিক্যাল দেখেন, কিছু কোম্পানি আছে মানে কি বলা যায়, এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি মানে অথবা টপ 10টা কোম্পানি, এরপরে দেখেন সেকেন্ড ক্যাটাগরি। তো বলতে সেকেন্ড ক্যাটাগরি গুলা কোম্পানিগুলোর ক্ষেত্রে কিনতে গেলে আপনাকে অনেক ডিসকাউন্ট দিতে হবে, বার্গেন পারচেজ দিতে হবে, মানে ফুল প্রাইসে কিনবেন না। ধরেন আপনি এটা কোম্পানির ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল অথবা ফ্রি ক্যাশ ফ্লো মডেল অথবা মার্কেট মাল্টিপল, যে কোনো একটা মডেল হিসাব করে আপনি দেখছেন স্টকটার দাম 80 টাকা উচিত, তাহলে এটা 80 টাকা যদি মার্কেটের প্রাইস থাকে আপনি 80 টাকাতে কিনবেন না, উনি বলছে এটা ডিসকাউন্ট দিতে হবে আপনাকে, তার মানে আপনি 60 টাকা হলে কিনবেন, 50 টাকা হলে কিনবেন। তো এটা হয়তো এখনকার সম্ভব না। আচ্ছা, এখন আসেন পোর্টফোলিও পলিসি হিসেবে অ্যাগ্রেসিভ ইনভেস্টর পজিটিভ সাইড, এখন সে কি করবে। এক নম্বর হচ্ছে যে ডিভিশন অফ ফান্ড ফ্রম বন্ড এবং কমন স্টক, এটা সবার জন্য সমান, অ্যাগ্রেসিভের জন্য যা
ডিফেন্সিভের জন্য তা। আচ্ছা, এখন হচ্ছে অপারেশনিক কমন স্টক। অ্যাগ্রেসিভ ইনভেস্টর কি করে? বাইং ইন দ্য লো মার্কেট, সেলিং ইন দ্য হাই মার্কেট। কম মার্কেট মানে প্রাইস যখন লো থাকবে তখন কিনবে, যখন বেশি থাকবে তখন বিক্রি করবে। আর বাইং কেয়ারফুলি গ্রোথ স্টক কিনবে, কারণ তাদের বেশি রিটার্ন দরকার, গ্রোথ স্টকে রিটার্ন আসছে কিন্তু রিস্কও বেশি। বাইং বার্গেন পারচেজ ইস্যু অফ ভেরিয়াস টাইপস এর স্পেশাল সিচুয়েশন। এগুলো আমি একদম দ্রুত 5 মিনিটে চলে যাচ্ছি। বাইং ইন দ্য লো মার্কেট আর সেলিং ইন দ্য হাই মার্কেট, এটা কিন্তু টাইমিং ফর্মুলা, এটা স্পেকুলেশন। এটা উনি বলছে এই যে লো মার্কেটে কিনে হাই মার্কেটে বিক্রি করে, এটা ইনভেস্টমেন্ট না। সো এটা বাদ, এটা আপনি করতে পারবেন, আপনি অন্য কারণে করবেন, আপনার প্রাইসিংটা নিতে পারবেন বিনিয়োগের। আর ইয়ের মধ্যে আমি এটা পরে আমরা একটু, এটা অনেকের কাছে কনফিউজিং হতে পারে। লো মার্কেট থেকে কিনবো, হাই মার্কেটে বাই করবো, এটাই তো নিয়ম। এটা তো আমরা বলি বাই লো সেল হাই, বাট উনি বলছে শুধু এই কারণে আপনি স্টকটা কিনবেন না। ধরেন আপনি একটা অ্যানালাইসিস করে দেখছেন যে স্কয়ার ফার্মার স্টকটা হচ্ছে কি মানে এটা ইনভেস্টমেন্ট মোটরস, এটা সেফটি অফ প্রিন্সিপাল আছে, এটা ডিভিডেন্ড হিস্ট্রি আছে, তারপর হচ্ছে এটা হচ্ছে অ্যাডেকুয়েট রিটার্ন আছে। তাহলে এখন তাহলে স্কয়ার ফার্মার সেটা আপনি অ্যানালাইসিস করে দেখছেন এটা কিনবেন আপনি। এখন আপনি কিনতে গেলে যখন এটা কম হবে তখন বেশি করে কিনবেন, যখন প্রাইস অনেক বেশি থাকে একটু কমায় কিনবেন। তাহলে এই বাইং ফর্মুলা লো এবং হাই, এটা আপনি কোন স্টকের জন্য অ্যাপ্লাই করবেন? যেটা আপনি বিনিয়োগের জন্য করতে চাচ্ছেন, মানে অথবা হচ্ছে আপনি যেটাতে আপনার যে 10% to 20% স্পেকুলেশন ফান্ডের জন্য করতেছেন। বাট ওভারঅল আপনার পোর্টফোলিও পলিসি কখনো টাইমিং এর উপরে হবে না, এটা হলো মেন কথা। তারপর হচ্ছে গ্রোথ স্টক কথা উনি বলছে, গ্রোথ স্টক খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে এবং এখানে ডিভিডেন্ড দিবে। আমি এগুলো নিয়ে বেশি বলতে চাচ্ছি না। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং। উনি বলছে যে 3 রিকমেন্ডেড ফিল্ড ফর এন্টারপ্রাইজিং ইনভেস্টর। এন্টারপ্রাইজিং ইনভেস্টর জন্য 3টে রিকমেন্ডেড ফিল্ড উনি বলছে। এক নাম্বার হচ্ছে রিলেটিভলি আনপপুলার লার্জ কোম্পানি, মানে কিছু কিছু কোম্পানি আছে লার্জ ভালো, বাট মার্কেটে তো পপুলার না, মানে তাদের মার্কেটে শেয়ারের দামটা তেমন বেশি না, মানে শেয়ার হোল্ডাররা তাদের শেয়ারটা, যেমন হচ্ছে আপনার ফর এক্সাম্পল বাংলাদেশের সামিট পাওয়ার, এটা একটা পপুলার মানে লার্জ কোম্পানি, বাট অত পপুলার না, এর মার্কেটের শেয়ার প্রাইস কিন্তু অত বেশি না। অথবা তিতাস গ্যাস, মানে আমি এগুলো নাম বলতেছি, আমার কাছে মনে হচ্ছে আপনারা আবার এগুলো ওইটা মনে করেন না, আপনারা দেখতে পারেন। মানে আনপপুলার কোম্পানিগুলো উনি বলছে যদি দেখা যাচ্ছে কোম্পানিটা ভালো বাট পপুলার না, এটা আপনি শেয়ার কিনবেন। আর পারচেজ অফ বার্গেন পারচেজ, কোন একটা কারণে ধরেন কি টেম্পোরারি একটা ইপিএস ড্রপ হয়েছে একটা কোম্পানির, অথবা টেম্পোরারি বিজনেস খারাপ করছে, যেমন কোভিড এর কারণে বাটা কোম্পানির বিজনেস খারাপ হয়েছে, অনেক বড় কোম্পানি হঠাৎ করে একটা ইপিএসটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি টেম্পোরারি, এটা কিন্তু বাটা কোম্পানি কিন্তু আবার টার্ন অ্যারাউন্ড করবে। অথবা হচ্ছে আপনার এফএক্স যদিও বলে আবার টার্ন অ্যারাউন্ড করবে, তাহলে এই টেম্পোরারি ইপিএস নেগেটিভের কারণে, অথবা হচ্ছে আপনার এই যে হাইডেলবার্গ সিমেন্ট, এটা কিন্তু টার্ন অ্যারাউন্ড করবে। তাহলে টেম্পোরারি তার ইপিএস নেগেটিভের কারণে দেখা যাচ্ছে তার মার্কেট শেয়ারের দাম অনেক কমে গেছে, তখন বলছে অ্যাক্টিভ ইনভেস্টর এটা কিনা উচিত। সে যদি দেখে যে এখানে ভালো একটা বার্গেন পারচেজ আছে, মানে টেম্পোরারির কারণে এটা হচ্ছে, বাট সে জানে লং রামে কোম্পানিটা আবার আগের জায়গায় চলে আসবে। তবে স্পেশাল সিচুয়েশন, এটা স্পেশাল সিচুয়েশনটা হচ্ছে যেমন হচ্ছে মার্জার অ্যাকুইজিশন অথবা রিস্ট্রাকচারিং, এই ধরনের ঘটনা যদি থাকে এবং ইনভেস্টর যদি খুব মানে কম্পিটেন্ট হয়, সে যদি এটা সত্যিকার ভ্যালুয়েশনটা বের করতে পারে, তাহলে সেইখানে ইনভেস্টমেন্ট করতে বলছে। ঠিক আছে, যে রিলেটিভলি আনপপুলার কোম্পানি, আমরা তো বললাম যে কোম্পানিটা মার্কেট ইয়ে না। বার্গেন পারচেজ বলে ফেলছি যে এখানে দেখেন বার্গেন পারচেজ আপনি কিভাবে করবেন, আপনি হচ্ছে মেথড অফ অ্যাপ্রাইজাল, যেমন ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড অথবা ডিভিডেন্ড, আপনি একটা মেথড দিয়ে আপনাকে ভ্যালু বের করতে হবে, তখন দেখতে হবে এটা তার সাথে কম। আপনি কিন্তু আবার এটা মনে করেন না, আচ্ছা বাটা কোম্পানি 800 টাকা ছিল এখন 700 টাকা, তার মানে কিনে ফেলবো, এটা কিন্তু হবে না। আপনাকে দেখতে হবে বাটা কোম্পানির শেয়ারের আসল দাম কত হওয়া উচিত, এটার ক্যাশ ফ্লো অথবা ইপিএস, অথবা 10 বছর ইপিএস, তখন যদি আপনি দেখেন হ্যাঁ আগামী 1 বছর পরে স্টকটা যখন হবে তখন কিন্তু এটা, তার মানে আপনার কিন্তু এটা স্পেকুলেটরের সাথে ইনভেস্টর, এটা একটা ডিফারেন্স। স্পেকুলেটর সবসময় চিন্তা করে এটা মার্কেট প্রাইস কত ছিল, ভবিষ্যতে কত হবে, তার মানে আমি এখন কিনলে আমি লাভ করবো। আর বিনিয়োগকারী হচ্ছে এই কোম্পানির ক্যাশ, এই কোম্পানির ডিভিডেন্ড, এই কোম্পানির বিজনেস, প্রোডাক্ট, ফিউচার, গ্রোথ, এভরিথিং চিন্তা করলে, এবং আমি যদি একটা মডেলের ভিতরে ফেলি, অ্যাপ্রাইজাল করি, ভ্যালুয়েশন করি, তাহলে এটার কোম্পানির ভ্যালু কত হওয়া উচিত, ওই অনুযায়ী তাহলে একটা শেয়ারের ভ্যালু কত হওয়া উচিত, তাহলে দেখতে হবে এটা মার্কেটে এখন এই ভ্যালুটা কমে আছে কিনা, আন্ডার ভ্যালুড কিনা, তখন আমি কিনবো। অথবা খুব ভালো শেয়ার হলে মানে রাইটলি ভ্যালুড অথবা সমান সমান হলে আমি কিনবো, অথবা একটু বেশি হলে আমি কিনবো। ঠিক আছে, কিন্তু আমি কখনো মার্কেট এটা আগে বেশি ছিল এখন কম, এই কারণে আমি কখনো ইনভেস্টমেন্টেতে যাব না, এটা হলো মেন কথা।
ঠিক আছে, বার্গেন পারচেজ নিয়ে আমার ওকে স্পেশাল সিচুয়েশন বলে ফেলছি। আচ্ছা, প্রি কন্ডিশন ফর পার্সিং পলিসি অ্যাক্টিভের তো বললাম, এটা হচ্ছে তাকে কম্পিটেন্ট হতে হবে, সময় দিতে হবে, এবং হচ্ছে তাকে মার্কেট সম্পর্কে কনসিডারেবল নলেজ থাকতে হবে, সিকিউরিটি ভ্যালুর উপরে, সিকিউরিটি অপারেশনের উপরে, বিজনেস অপারেশনের উপরে। ঠিক আছে, এখানে উনি একটা বলছে যে কেউ অর্ধেক নলেজ নিয়ে অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট করতে যাবে না। কেউ যেমন আপনি একটা ব্যবসা করেন বা আপনার ব্যবসার অর্ধেক জানেন না, তাহলে কি মার্কেটে কি আপনি সার্ভাইভ করতে পারবেন? অর্ধেক নলেজ দিয়ে পারবেন না। এখানে বলছে যে সিকিউরিটি বিনিয়োগ যখন করতে যাবেন তখন আপনি ওই ধরনের, আপনি যদি টোটালি যদি আপনি কম্পিটেন্ট হন তাহলে আপনি অ্যাক্টিভ ইনভেস্টমেন্টে যাবেন। আর যদি আপনি বলেন আপনি অর্ধেক বুঝেন না, আপনি ভ্যালুয়েশন করতে পারেন না, আপনি কোম্পানি বিজনেসের ইয়েটা বুঝেন না, তাহলে কিন্তু আপনি যেটা আপনি বুঝেন না সেটা আপনি কখনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না। ঠিক আছে, তারপর হচ্ছে